বইমেলায় কেনা বইয়ের বউনিটা আজকে হচ্ছে এই ভিডিও থেকে প্রথম রিভিউ করব। আরও অনেকগুলো বই পড়েছি, তো মনে হলো যে নন ফিকশন দিয়ে বউনিটা করি। এবং এটা এমন একজন অথরের লেখা, আমি কখনো এর আগে কখনো কোথাও লিখে বা কোনো ভিডিওতেও বলিনি, কিন্তু আমার মনে হলো যে এইবার মোটামুটি টাইম এসছে এটা বলার, যে তার কিন্তু আমি ফ্যান। অনেক সময় অনেক বার্ষিকী টার্ষিকী আমি কিনি শুধুমাত্র এই অথরের লেখা পড়ার জন্য। তো সেইটা বলে ভিডিওটা শুরু করছি। আমি রক্তিম সরকার, আশা করছি আপনাদের একটা ভালো ভিডিও উপহার দেব। বইটা একটু প্রথমে দেখিয়ে দিই। বইটা হচ্ছে এই বইটা, মৃত্যু বিসর্পিল। ব্যাগটা এরকম, ভিতরে কিছু ছবি আছে, কিন্তু সেই ছবিগুলো ক্যামেরায় ভালো আসবে না, সেগুলো টেকনিক্যাল ছবি, যখন পড়বেন দেখে নেবেন। বইটাকে আবারও দেখা এরকম, পিয়া সরকার, বেঙ্গল ট্রাকা পাবলিকেশন, 260 MRP আর 140-42 ওরকম একটা পেজ নাম্বার। বইয়ের গল্পটা খুব ছোট্ট করে বলছি, বা নন ফিকশনের ঘটনাটা খুব ছোট্ট করে বলছি। 1959-এর 9জন ট্রেকার রাশিয়ার উলার রেঞ্জে গেছিল ট্রেক করতে, এবং সেখানে গিয়ে পরবর্তীতে তাদের মৃতদেহ পাওয়া যায়। কিন্তু ট্রেক করতে গিয়ে মারা যাওয়ার মৃতদেহ যে ধরনের হয় সেরকম তাদের ছিল না। তাদের ভিতরে শরীরে অনেক রকম উন্ড ছিল, অনেক কিছু ছিল। এবং এখান থেকেই শুরু হয় ধোঁয়াশা। এবং এই ধোঁয়াশা কেন, কি, বিভিন্ন রকম থিওরি, এই পুরো জিনিসটাকে এই নন ফিকশন জুড়ে ব্যাখ্যা করা রয়েছে। তো মোটামুটি এই হচ্ছে ওভারঅল বইয়ের ডিটেলটা। যেহেতু ভিডিওর একটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন আমি দেখতে পাই, এবং একটা 7 বা 8 মিনিটের ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন পরে হচ্ছে 2 মিনিট 2 মিনিট 25 সেকেন্ড, তাই প্রিজুমেবলি মানুষ এইটুকুই জানতে চায় যে কোনো ভিডিও থেকে। তাই যারা যারা এইখান থেকে ভিডিওটা ডিসকন্টিনিউ করতে চান তারা করতে পারেন, কারণ এরপরে আমি কিন্তু একটু ব্রেকডাউন করব, এবং যে ব্রেকডাউনটা এক্সক্লুসিভলি তারাই যারা ওই ধরনের অ্যানালিসিস শুনতে চান তারা থাকুন, বাকিরা না থাকাই ভালো। এবার হচ্ছে যে 9জন ওখানে গেল এবং মিসিং হয়ে গেল, এর সঙ্গে এত ধোঁয়াশার কি আছে? ধোঁয়াশার কারণটা এটাই যে এই তথ্যগুলো বেশ কিছুটা ক্লাসিফাইড ইনফরমেশন। ক্লাসিফাইড কথাটার মানে হচ্ছে এমন কোন তথ্য যেটা রাষ্ট্র জানতে দিতে চায় না। এবার স্বাভাবিকভাবেই যখন কেউ জানতে দিতে চায় না, তখন সেখানে একটা ধোঁয়াশা তৈরি হয়। যেরকম নেতাজি সুভাষচন্দ্র বসুর শেষ অবধি কী হয়েছিল, বা তাশকেন্টে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর কী হয়েছিল, ঠিক সেরকমই এখানেও ওই একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এবং এই ধোঁয়াশা থেকে নানা ধরনের থিওরি এবং তার এগেনস্টের থিওরি, সাপোর্টের থিওরি, নানা রকমের থিওরি এখানে চলে এসছে। এবং এই থিওরিগুলোই এই লেখাটার মূল হিসাবে উঠে এসছে। নন ফিকশন হলেও এই নন ফিকশনটার কিন্তু কনফ্লিক্ট রয়েছে। প্রথম কনফ্লিক্ট ওটাই যে এটা জানার চেষ্টা করা যে আসলে কি হয়েছিল তাদের সঙ্গে। কিন্তু সেই থিওরিগুলো ব্যাখ্যা করতে করতে, এবারে আমি এই কনফ্লিক্টটা ব্রেকডাউন করছি, সেই থিওরিগুলোর ব্যাখ্যা করতে করতে একটা জায়গায় গিয়ে আমরা ঠিক পরের লেভেলের কনফ্লিক্টে গিয়ে হাজির হব। অর্থাৎ কোথাও গিয়ে আমাদের মনে হবে যে এই জিনিসটাকে ব্যাখ্যা করা সম্ভব নয়, এটা এমন একটা পাজল বা এমন একটা অঙ্ক যেটা সলভ করা সম্ভব নয়। আমি যখন আমার বইয়ের উইশ লিস্টের ভিডিও বানিয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে এই বইটার ব্যাপারে আমি সম্ভবত কিছু একটা বুঝতে পেরেছিলাম এই জন্যই কারণ পাবলিশার বেঙ্গল ট্রয়কা কলকাতা থ্রিলার ক্লাব ফেসবুক গ্রুপে তার ভূমিকাটা দিয়েছিলেন। এই ভূমিকাটা লেখিকার নিজের লিখে দেওয়া, এবং এই নিজের লিখে দেওয়া ভূমিকাটা যদি পুরোটা ভালো করে পড়েছিলাম, সেখানে পড়তে গিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে এখানে দুটো কনফ্লিক্ট থাকতে চলেছে। তখন আমি ওই ভিডিওতে আপনাদের বলেছিলাম যদি আমি ঠিক হয়ে থাকি তাহলে আমি একটা ক্রিকেটের অ্যানালজি দিয়ে ব্যাখ্যা করব। আজকের এই ভিডিওটা ঠিক এইখানে সেই সময়টা এসছে ক্রিকেটের অ্যানালজি দেওয়ার। 2003 বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার এগেনস্টে টার্গেট দিয়েছিল 359, অস্ট্রেলিয়া করেছিল 358। এবং এই 358 টার্গেট দেখার পরে তৎকালীন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ফিল্ডিং শেষে টিম মিটিংয়ে কোনো কথাই বলেননি। এটা জানতে পেরেছি ক্রিকেট কমেন্টেটর এবং ক্রিকেট কলামনিস্ট হর্ষা ভগলের লেখা থেকে। তখনকার দিনে ইউটিউব চ্যানেল ছিল না, সেই সময় সে কোথাও একটা লিখেছিল, পড়েছিলাম। সৌরভ গাঙ্গুলি ধরেই নিয়েছিলেন খেলাটা প্রায় হেরে গেছি আমরা, তখনও খেলা ইন্ডিয়ার ব্যাটিং বাকি আছে, এরকম ধরে নিয়ে তিনি কোনো কিছু বলেননি। তাহলে এই খেলার প্রথম কনফ্লিক্ট কি? আমাকে 359 রান করতে হবে। কিন্তু এখান থেকে পরের কনফ্লিক্টে আমরা উঠে যাচ্ছি যেটা তো আনসলভেবল, আনডুয়েবল একটা প্রবলেম, আনডুয়েবল একটা পাজল, একটা অঙ্ক যেটা সলভ করা সম্ভবই নয়। এই প্রবলেমটাকে আমরা কি করে সলভ করব? ঠিক সেই জায়গা থেকেই
সচিন টেন্ডুলকার টিম মিটিংয়ে বলছিলেন যে ক্যান উই প্লে 1 বাউন্ডারি ইন ইচ ওভার, তাহলে 4-50-এ 200 রান হয়ে যাচ্ছে, আর বাকি 250 বলে 259-এর চেষ্টা করা, যদি ধরে নাও যে অস্ট্রেলিয়ারা কিছু এক্সট্রাস দেবে, নো ওয়াইড দেবে, তাহলে 9-10 রান সেখান থেকে আসবে, তাহলে 259-এর ওই ব্যাপারটা কি আমরা করতে পারবো না? তার মানে এমন একটা কিছু খোঁজার চেষ্টা করা যেটা আপাতভাবে যে প্রবলেমটা সলভ করা প্রায় সম্ভব বলে মনে হচ্ছে না, সেটাকে করার একটা চেষ্টা করা। এই লেখাটায় আমি যদি বলি যে লেখিকা কি ভ্যালু অ্যাড করেছেন, লেখিকা এক্স্যাক্টলি এই ভ্যালুটাই অ্যাড করেছেন। এটা কিন্তু শুধুমাত্র ওই কনফ্লিক্টের উপর দাঁড়িয়ে নেই এই লেখাটা, যে ওই 9 জন কেন মিসিং হয়ে গেল সেটার উপর দাঁড়িয়ে নেই। যখন 20 বা 30 পেজ পড়া হয়ে যাবে বা 50 পেজ পড়া হয়ে যাবে, তখন এটা ওই রকম একটা পাজলে কনভার্ট হবে যে যেটা মনে হচ্ছে প্রায় সলভ করা সম্ভব নয়। আর ঠিক সেইখান থেকেই পাঠকের উপর কন্ট্রোল নেবেন লেখিকা, যিনি চেষ্টা করবেন যে এই প্রায় অসম্ভব এই পাজলটাকে বা অসম্ভব এই অঙ্কটাকে কি আমি সমাধান করতে পারি। এই স্ট্রাকচারটা রয়েছে, এই কনফ্লিক্ট স্ট্রাকচারটা রয়েছে এই নন ফিকশনের মধ্যে, এবং এই কনফ্লিক্ট স্ট্রাকচারটার জন্যই কিন্তু এই লেখাটা এক ধাপ উপরে চলে গেছে। আমি ভিডিও শুরু করেছিলাম এটা বলে যে আমি কখনো বলিনি যে এই লেখিকার আমি ফ্যান, কখনো কোথাও বলিনি। এটার কারণ হচ্ছে আমার মনে হয়েছিল সবকটা ফরম্যাটে উনি টেস্টেড নন, আমার মনে হয়েছিল উনি মূলত ফিকশন। কিন্তু নন ফিকশন যখন উনি লিখবেন এই অ্যানাউন্সমেন্টে এসেছিল, আমিও টেন্টেটিভ ছিলাম, আমার মনে হয়েছিল ছড়াতে পারে। কারণ সচরাচর এটা আমি দেখেছি যারা ফিকশনের লোক নন ফিকশন লেখে অথবা ভাইস ভার্সা, তারা ছড়ায়। বেশ ভালো রকম ছড়ানোর এক্সাম্পল রয়েছে, আমার চ্যানেলেও এরকম ছড়ানোর ভিডিও রয়েছে। ফিকশনের লোক নন ফিকশন লিখে বা উল্টো করে তালগোল খেয়ে একাকার হয়ে গেছে। ঠিক আছে, আমার মনে হয় ছড়াতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে ছড়ায় তো নিয়ে উল্টে বেশ ভালো লিখেছেন। তাই আমার মনে হলো যে টাইম হ্যাজ কাম এটা ডিসক্লোজ করে দেওয়া যাক যে হ্যাঁ আমি ইনার ফ্যান, যতক্ষণ না উনি খুব খারাপ কিছু প্রডিউস করছেন। সেই সম্ভাবনা হয়তো খুব কম, তার কারণ উনি বহুত সময় নিয়ে লেখেন, বহুদিন পর পর লেখেন, এই হচ্ছে ব্যাপার। এইটা হচ্ছে এর অ্যানালিসিসের প্রথম অংশটা আমি বলে দিলাম যে কনফ্লিক্টটাকে ব্রেকডাউন করলে কিন্তু এই দুটো লেয়ারে কনফ্লিক্ট আপনারা পাবেন। এরপর রয়েছে হচ্ছে অনেক থিওরি। সেই থিওরিগুলো কজন কে কীভাবে বুঝবে, যদিও খুবই সহজভাবে বলা হয়েছে, সেটা একটা ব্যাপার রয়েছে, কিন্তু মোটের ওপর অনেকগুলো বিজ্ঞানের থিওরি ব্যাখ্যা করা রয়েছে, যার আবার কিছু কিছু আমি ভুলেও গেছিলাম। যে 4th স্টেট অফ ম্যাটার রয়েছে প্লাজমা, মনে পড়লো অনেকদিন বাদে, এবং সেখানে গিয়ে রেডিও অ্যাক্টিভ রিয়াকশন রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন হয়, এরকম অনেক কিছু রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এত কিছু করার পরে আমরা কি কনক্লুসিভ কিছুতে পৌঁছতে পারলাম? লেখিকাকে কোনো দিকে আমাদের ডিরেক্ট করতে পারলেন না, অনেকগুলো সম্ভাবনা দিয়ে একটা রিসার্চ পেপারের মতো বলে দিলেন যে এই হয়ে থাকতে পারে, এবার ফার্দার রিসার্চ এটার উপর চলতে পারে। এটা কি সেরকম? কিন্তু এটা তো রিসার্চ পেপার নয়, এটা গল্পের বই। তাহলে কি সেই সম্ভাবনা যেটার দিকে লেখিকা আমাদের ইঙ্গিত করলেন? মোটামুটি এরকমই একটা জিনিসের দাঁড়াচ্ছে। উনি যেসব রেফারেন্স বই পড়েছেন, বইয়ের শেষে দেওয়া আছে সেগুলো, সেই সমস্ত কিছু পড়ে উনি যেটার দিকে ইঙ্গিত করছেন সেটা হচ্ছে ওখানে কিছু একটা অ্যাটমিক রিসার্চ সেই সময় চালাচ্ছিল রাশিয়া, যারা ওই জিনিসটা কাউকে জানতে দিতে চাইছিল না ওদের সরকার, এই জন্য এই বিষয়টাকে ক্লাসিফাইড রাখা হয়েছিল, এবং সেই কারণে এদের এই মারা যাওয়া নিয়ে অনেক ধরনের থিওরি অনেক কিছু চলে আসছিল। তখন সরকারি তরফে এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল, এবং এখানে ব্যাখ্যা করা হয়েছে যে এইভাবে মরলে ওরকমভাবে ক্ষত তৈরি হতে পারে, ওইভাবে মরলে সেটা হতে পারে। এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলোর প্রয়োজন হচ্ছে ফাইনালি ওই জায়গাটায় পৌঁছানো যে এমন একটা কিছু যেটাকে সরকার ধামাচাপা দিতে চাইছে। ক্লাসিফাইড কথার অর্থ সেটাই। এই কনক্লুশনটা মোটামুটি নিয়ে আসা গেছে, এবং তার সাথে যেহেতু এটা মানে শুধুমাত্র কতগুলো থিওরিকে ব্যাখ্যা করা না, এটা বইমেলা পারপাসে লেখা বই, একটা নন ফিকশন বই, এটাকে মানে এন্টারটেনিং ওয়েতে লিখতে হবে, তাই সেন্টেন্সের ওপর সেই দখলগুলো রয়েছে এবং সেই কায়দায় লেখা গেছে। এই লেখাটার ক্ষেত্রে অন্তত আমি দেখতে পেয়েছি যে লেখাটাকে এমনভাবে কাটা হয়েছে বা থিওরিগুলোকে এমনভাবে নিয়ে আসা হয়েছে। কারণ মৃত্যু বিসর্পিল বলে এখানে একটা চ্যাপ্টার রয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে এই বইয়ের একটা সেকেন্ড নাম রয়েছে দ্য ড্যাটলফ মিস্ট্রি। এটা হচ্ছে একটা লোকের সারনেম, ওই 9 জন গ্রুপের টিম লিডার বলা যেতে পারে, ইগর ড্যাটলফ। ঠিক আছে, আমি প্রথম দিকে ভেবেছিলাম মধ্যে কোনো ইংরেজি ওয়ার্ড বা রাশিয়ান ওয়ার্ড, গুগল টুগল সার্চ করেছিলাম, কিন্তু পরের দিকে জেনেছি যে না, এটা কোনো ওয়ার্ড না, এটা একটা সারনেম। তো মৃত্যু বিসর্পিল বলে যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারটা অনেকটা পরে এসছে, তার আগে প্রথম দিকে একটা দুটো চ্যাপ্টার রয়েছে। এই চ্যাপ্টারটা হচ্ছে সেট আপটা তৈরি করেছে, আপনার আগ্রহটা তৈরি করেছে। কারণ নন ফিকশন লেখার একটা নির্দিষ্ট
কায়দা আছে যেটা আমি শুনেছিলাম, কিন্তু কার্যত সেই কায়দাটাকে এখানে ভেঙে চুরমার করে দিয়েছেন। মানে ওই কায়দাটা কার্যত ফলো করা হয়নি, কিন্তু ফলো না করে শুধুমাত্র নিজের ফ্লেয়ার দিয়ে এত সুন্দর একটা নন ফিকশন উনি লিখেছেন, খুবই ভালো লেগেছে। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।